আমার আনন্দী, তুই আছিস? তুই রক্তে চান করিস মা। এই পড়ে মুখো, জানিস আমার মেয়ে তেঁতুল গাছের তেঁতুল খুব ভালোবাসতো। দেখ, তোকে যারা শেষ করেছে আমিও তাদের শেষ করেছি মা। মারে, আমার কাছে ফিরে আয় না মা। নীরব গ্রামের বুক চিরে ফিরে আসে এক অশুভ ছায়া, এক মা যার বুক ভরা কান্না আজ হয়ে উঠেছে প্রতিশোধের শপথ। গল্পের ঠিকানায় আজ শুনবেন তেমনই এক প্রতিশোধের গল্প। অস্মিতা সোমের লেখা প্রতিশোধের অলক্ষী। শ্রীরামপুরের বাসিন্দা অস্মিতা সোম বর্তমানে শ্রীরামপুর গার্লস কলেজে কলা বিভাগ নিয়ে পাঠরত। ইতিমধ্যেই তার লেখা বেশ কিছু গল্প অডিও স্টোরি রূপে আপনারা শুনেছেন। এছাড়াও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিক চরিত্র নিয়ে কাজ করে চলেছেন। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, অস্মিতা সোমের লেখা প্রতিশোধের অলক্ষী। গ্রাম প্রধানকে সাথে করে বীরপুর গ্রামে এসেছেন শহরের নামী পুলিশ রমানাথ চক্রবর্তী। বীরপুর গ্রামে প্রায় বছর 10 পর পা রাখলেন তিনি। গ্রামের অনেক কিছু পরিবর্তন হলেও যুগের সাথে তাল মিলিয়ে বেশ পিছনেই রয়েছে তার অবস্থা। অতিরিক্ত বৈদ্যুতিক কোনো সরঞ্জাম বা অত্যাধুনিক কোনো কিছুই গ্রামে প্রবেশ করেনি। তবে টেলিফোন তার অস্তিত্ব জানান দিয়েছে, যদিও সেটা কতিপয় বাড়িতে। চাকরি পেয়ে নিজের বৃদ্ধ মাকে নিয়ে গিয়েছিলেন শহরে। তারপর সংসার, সন্তান সবই শহরে। নিজের পুরনো বাড়িটা বেশ ভালো মতো ঘুরে ফিরে দেখছিলেন রমানাথ বাবু। বাড়িটার বয়স খুব কম করেও 80 বছরের বেশি। বাড়িটা রমানাথ বাবুর ঠাকুরদা মানে ধর্মদাস চক্রবর্তী তৈরি করা। গ্রামের লোকমুখে এখনো শোনা যায় তার নাম। গ্রামের গর্ব পালোয়ান ধর্মদাসকে তখন কে না চিনত। তারপর ধীরে ধীরে ছন্দপতন হতে লাগলো আর কি। তারপর বাবার অন্যত্র চাকরি, নিজের ছোটবেলা সবকিছু কাটিয়ে একদিন সে মস্ত বড় শহরের পুলিশ রমানাথ চক্রবর্তী। বাড়িটার জীর্ণ অবস্থার মাঝেই ছোটবেলার আবেগ খুঁজতে খুঁজতে নিজের জীবনের 45 বছরের অতীতের এসব স্মৃতি মনে করছিলেন রমানাথ। হঠাৎই কারোর পদধ্বনি শুনে সম্বিত ফিরে তার। আগত ভদ্রলোক এই গ্রামের প্রধান দীনবন্ধু দাস। বয়স ওই রমানাথ বাবুর মতোই। রমানাথ তখনও সামনে জানলা দিয়ে পুকুর পাড়ের দিকে চেয়ে। দীনবন্ধু বলে, কি ব্যাপার দারোগা সাহেব, এত অন্যমনস্ক হয়ে বাইরের দিকে চেয়ে আছেন যে? হ্যাঁ, তা আছি বই কি। আসলে দীর্ঘ 10 বছর পর নিজের গ্রামকে একটু নতুন করে আবিষ্কার করছি কিনা ভাবলে বেশ অবাকই লাগে। এই 10টা বছরে কত কিছুই না পাল্টে গেছে। কি জানি, হয়তো আগামী 10টা বছরে এই গ্রামটা আরো বদল হয়ে পুরো মফস্বলে পরিণত হয়ে গেল। তা যা বলেছেন আপনি, সত্যি তো কত কি বদল হতে চলেছে। কিন্তু কিন্তু কি দাসবাবু, আপনার কপালে এরকম চিন্তার ভাঁজ, এটা তো খুব একটা ভালো ঠেকছে না। আপনাকে বলাটা কি ঠিক হবে? না, আসলে ভূত প্রেতের বিষয় কি না, তাই আর কি আপনাকে জানানোটা ঠিক। সে কি মশাই, ভূত প্রেতের বিষয় বলে আমাকে আপনি জানাতে চাইছেন না? দেখুন দাসবাবু, গ্রামটা কিন্তু আমারও। ভূত প্রেতের বিষয় কি না সেটাও খতিয়ে দেখবার প্রয়োজন আছে বই কি। দুজনের মধ্যে কথোপকথন চলাকালীন বাইরের দিকে একটা কোলাহল শুনতে পাওয়া গেল।
জানলা দিয়ে রমানাথ ও দাসবাবু দেখলেন গ্রামের পুকুর পাড়ের সামনে ভিড় জমেছে। সেখান থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসছে। বিষয়টা খুব একটা সুবিধার লাগলো না রমানাথের কাছে। উদ্বিগ্ন হয়েই বলে উঠলেন, আচ্ছা, ওটা কি হচ্ছে? ওটা কান্নার আওয়াজ ভেসে আসছে কেন পুকুর পাড় থেকে? দাসবাবু, আপনি কিছু... কথাটা শেষ করবার আগেই রমানাথ দেখতে পেলেন দাসবাবুর মুখের ভঙ্গি কেমন যেন অনুকূল লাগছে না। তবে কি দাসবাবু যে ভয়ের কথা বলছিলেন, এইটাই কি সেইটা? নানা প্রশ্ন রমানাথের মাথায় ঘুরতে লাগলো। গ্রাম প্রধান দীনবন্ধু দাস বলে উঠলেন, আপনি ঘটনা জানতে চাইছিলেন না দারোগা সাহেব? চলুন, আমার সাথে চলুন। আপনাকে সচক্ষে আমি আজকে সব দেখাবো। আপনার সমস্ত উত্তর আশা করি আপনি পেয়ে যাবেন ইতিমধ্যেই। কথা শেষ হতে না হতেই তড়িঘড়ি দীনবন্ধু এবং রমানাথ দুজনেই বাড়ি থেকে বেরিয়ে এলেন। বাড়ি থেকে পুকুরঘাটটা খুব বেশি দূরত্বের নয়, তাই ঘটনাস্থলে পৌঁছতে খুব একটা বেগ পেতে হলো না। রমানাথ ভিড় ঠেলে কিছুটা সামনে গিয়ে চমকে উঠলেন। তার কল্পনাতেও ছিল না তিনি এমন কিছু ভয়াবহ দেখতে পাবেন, তাও আবার সেটা নিজের গ্রামে। তিনি দেখলেন পুকুরঘাটের সামনে বছর 13-র একটা বাচ্চা মেয়ের ক্ষতবিক্ষত দেহ। চোখ মুখগুলো কেউ যেন খুবলে নিয়েছে। সারা শরীর থেকে মাংস ঠিকরে বেরিয়ে আসছে। ভালো করে খেয়াল করে দেখলেন দেহের মধ্যে কিঞ্চিৎ প্রাণ এখনো অবশিষ্ট। জানা গেল মেয়েটির নাম লক্ষ্মী। রমানাথ তার দিকে এগিয়ে গেলেন। নিচু হয়ে মাংস বেরিয়ে আসা গাল দুটো কোনো রকমে ধরে বললেন, তোমার এই অবস্থা কি করে হলো? কে তোমাকে এরকম ভাবে মেরেছে? দীনবন্ধু, মেয়েটি এখনো বেঁচে আছে। ওর চিকিৎসা না করাতে পারলে ও যে কোনো সময় মারা যেতে পারে। লক্ষ্মীর মা সামনে বসে হাউমাউ করে কাঁদছিল। রমানাথের কথার উত্তরে কিছুটা ক্ষেপে গিয়ে তিরস্কারের সুরে বলে উঠল, আপনি এখানে কেন এসেছেন? ওর আত্মা আমাদের ছাড়বে না। ও এই গ্রামেই আছে। কেন এসেছেন? এই মেয়ের মরা মুখখান দেখতে লজ্জা নেই না? এটা আপনাদের ওই শহর না। এই গ্রামে কোনো কিছু করে আমার মেয়েটাকে বাঁচানো যাবে না। এর আগে আরো 6টা মানুষ এইভাবেই মারা গেছে। কই, তখন আপনি ছিলেন এখানে? যান যান, যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম থেকে চলে যান। দেখুন দেখুন দেখুন, আমি জানি এই মুহূর্তে আমার সত্যি কিছু করার নেই, কিন্তু বিশ্বাস করুন, আপনার মেয়েকে বাঁচাতে হবে। আর কে এসেছে? কার আত্মা? বাঁচবে না, বাঁচবে না। এই মুখ পরীর কপালে এইভাবেই মরণ কান লেখা ছিল। হায় রে ভগবান, হায় রে আমার লক্ষ্মী। কিন্তু মৃতদেহতে সেইভাবে রক্ত নেই কেন? প্রশ্নটা মাথায় আসতেই রমানাথের চোখ গেল মৃতদেহের ঠিক পাশে থাকা একটা বড় মাটির কলসির দিকে। সামনে এগিয়ে গিয়ে তাকাতেই আরো অবাক হয়ে গেলেন রমানাথ বাবু। কলসিটা ভর্তি রক্ত। একজন প্রাপ্তবয়স্ক দাপুটে শহুরে পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তিনি ভয় পেয়ে দুপা পিছিয়ে এলেন। দীনবন্ধু তার কাঁধ স্পর্শ করে বলে, কি ভয় পেলেন না? হ্যাঁ, এভাবে মৃতপ্রায় দেহের রক্ত কলসির মধ্যে ঢেলে সেটা তার পাশেই রাখা, তা সত্যি ভয় পাওয়ারই কথা। আপনি তো এই গ্রামে এলেন সবে মাত্র 3টে দিন হলো। এখন তো সে প্রতিশোধ নিতে শুরু করেছে। ইতিমধ্যে এরকম ঘটনা আরো 6বার হয়ে গিয়েছে। আরো 2জন লোককে পুড়িয়ে মারার চেষ্টা করেছে সে।
ওই যে আপনি বলছিলেন না, গ্রাম পরিবর্তন হয়ে মফস্বলে পরিণত হয়ে যাবে। আমাদের গ্রামবাসীদের শুধু একটাই ভয়, এই গ্রাম শ্মশানে যেন পরিণত না হয়। দীনবন্ধুর কথা শুনে রমানাথের মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি শুনছে সে? তার নিজের গ্রামে 7টা খুন আর 2টো হামলা হয়ে গিয়েছে, তাও আবার এইরকম নৃশংসভাবে। আর কিছু সময় ভগবান দিল না মেয়েটাকে। মেয়েটার মুখ থেকে রমানাথ কিছুতেই জানতে পারল না কে সেই আত্মা অথবা খুনি। গ্রামের মানুষজন মৃতদেহ সৎকার করতে নিয়ে চলে যাওয়ার পর রমানাথ ধীর পায়ে নিজের বাড়ির ভেতরে প্রবেশ করল। সে খুব করে চেয়েছিল মেয়েটাকে বাঁচাতে, মৃত্যুর পর পোস্টমর্টেম করতে, কিন্তু মৃতদেহ কাটাছেঁড়া করলে গ্রামবাসীদের ক্ষোভে গ্রামের ক্ষতি হবে। তাই হাজার চেষ্টা বিফলে গেল। পোস্টমর্টেম আর করা গেল না। দীনবন্ধু তার সঙ্গে আর বাড়িতে ফেরেনি। সে তার নিজের বাড়িতে চলে গেছে। তাতে অবশ্য রমানাথের বেশ ভালোই হয়েছে। দীনবন্ধু বা গ্রামের সকলে এটাকে ভূত প্রেতের কার্যকলাপ বলে আখ্যায়িত করলেও রমানাথের পুলিশি মস্তিষ্ক স্পষ্ট জানিয়ে দিচ্ছে এটা কোনো উদ্দেশ্যপ্রসূত খুন। কিন্তু প্রশ্ন একটাই, খুনটা কে করল আর কেনই বা করল? গ্রামবাসীদের কথা অনুযায়ী যদি আত্মাই হয় তাহলে তার কি পরিচয়? গ্রামবাসীরা যেন এই আত্মার প্রসঙ্গ বারবার আড়াল করতে চাইছে। কিন্তু কেন? বাচ্চা মেয়েটার মৃতদেহ দেখবার পর নিজের 12 বছর বয়সের ছেলের কথা তার মনে পড়ে গেল। সাথে সাথেই তার বুকটা কেঁপে উঠল। রাতের আহারটা কোনো রকমে শেষ করার পর এই গোটা ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করতে লাগলো রমানাথ। তার বাড়িতে এখন একটা টেলিফোন পর্যন্ত নেই। তাই নিজের স্ত্রী সন্তানের কথা মনে এলেও তাদের সাথে যোগাযোগ করবার কোনো উপায় নেই। একটা খাতা পেন নিয়ে বসে পড়ল সমস্ত জটলার হিসেব নিকেশ করতে। বেশ কয়েকটা প্রশ্ন নিজের মনে আসতেই তা কাগজে খোদাই করল। প্রশ্নগুলো হলো, খুনটা কে করেছে, কিভাবে খুন করেছে সে, কেন খুন করেছে সে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের খুন করে সে কি পাচ্ছে, আর তার চাইতেও বড় কথা, আত্মাই কি খুনি? এতগুলো প্রশ্ন ভাবতে লাগলো সে। নিজের মনে বলতে লাগলো, না 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 না, এ চলে না, এ একদম চলে না। একদম এরমভাবে হাল ছেড়ে দিলে চলবে না রমানাথ। খুঁজে পেতে হবে, খুঁজে পেতে হবে, তোমাকেই খুঁজে পেতে হবে, সবটা তোমাকেই খুঁজে পেতে হবে। কোনো রকমের রাতটুকু কাটল। তাও এই গোটা রাতে কতবার যে তার ঘুম ভেঙেছে তার কোনো হিসেব নেই। যতবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে ততবারই নিজের গ্রামের পুকুর পাড়ের সেই মর্মান্তিক ঘটনাটা মনে পড়ে যাচ্ছিল। না জানি আবার নতুন কোনখানে এই খুনি তার জাল বুনে চলেছে। আরও কিছুটা বেলা বাড়তে দীনবন্ধু এসে উপস্থিত হল। গতকালের ঘটনার পর থেকে দীনবন্ধু খুব একটা সাধারণ ব্যবহার করতে পারছে না রমানাথের সাথে। হয়তো গ্রামবাসীরা যেটাকে ভূত প্রেতের কার্যকলাপ বলে অভিহিত করতে চাইছে তার সঙ্গে রমানাথের পুলিশি বুদ্ধির বিস্তর ফারাক হওয়ার কারণে। তবুও রমানাথ দীনবন্ধুকে বলে ওঠে, আচ্ছা, আপনাকে আমি বেশ কিছু প্রশ্ন করব, আপনি তার সঠিক উত্তর আমায় দেবেন এই আশাই রাখি।
আমি জানি দারোগা সাহেব, আপনি ঠিক কি বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করে কি লাভ বলুন তো? আপনি তো আমাদের কারো কথাই বিশ্বাস করবেন না, তাহলে কেন এত কিছু নিয়ে মাথা ঘামাচ্ছেন? এসেছেন কটা দিনের জন্য, থাকুন, আর তারপর না হয় ফিরে গিয়ে নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবেন। দেখুন দাসবাবু, হতে পারে আপনাদের মতের সঙ্গে আমার মত হয়তো মিলবে না, তবে একজন পুলিশ অফিসার হিসেবে আমার এই সমাজের প্রতি যে দায়িত্বটা আছে সেটা থেকে আমি কখনোই বিমুখ হতে পারি না। মানুষ হিসেবে এবং পেশাগত ক্ষেত্রে দুখানেই সমাজের প্রতি বিমুখ হওয়া আমার নীতিবিরুদ্ধ। আপনি একবার একটু ভেবে দেখুন তো যে এই এত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা মারা যাচ্ছে, কেন? কোন ভূত প্রেত এতগুলো মানুষকে হত্যা করবে? আর কেনই বা করবে? আর আপনাদের মতামত অনুযায়ী যদি আমি ধরেও নিই যে এটা কোনো পৈশাচিক কার্যকলাপ, তাহলেও আমাদের সমস্ত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। দাসবাবু, আপনি কি চান না যে এই গ্রামে পরবর্তীকালে যে সমস্ত বাচ্চাগুলো জন্মাবে বা এখনো যে সমস্ত বাচ্চা রয়েছে তাদের সকলকে রক্ষা করাটা প্রয়োজন? বিষয়টা একটু শান্ত হয়ে ভাবুন, আর আমি যা যা জিজ্ঞাসা করব তার উত্তর দিন। আছে, কারণ তো আছে। আচ্ছা বেশ, আপনি বলুন, আপনি ঠিক কি জানতে চাইছেন? আচ্ছা, গ্রামের মানুষদের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা আছে? কই, না তো। ভালো করে ভাবনা চিন্তা করে বলছেন তো? হ্যাঁ। আচ্ছা, এবারে বলুন তো, গ্রামের বাচ্চাদের সঙ্গে কি কারোর কোনো শত্রুতা আছে? না, আসলে বেশ সেইভাবে কোনো শত্রুতা নেই। তাহলে এবারে বলুন, সেই আত্মাটা কে, আর কি বা তার পরিচয়? আসলে বিষয়টা... দীনবন্ধু পুরো কথাটা শেষ করার আগেই গ্রামের একজন রমানাথের বাড়ির সামনে এসে চিৎকার করে ডাকতে লাগলো, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, শিগগিরই আসুন, ওই ডাইনিটা আবার এসেছে। কি বলিস রে? তাহলে আর বলছি কি, আপনি শিগগিরই দেখবেন, চলুন। আজকে চুপি সারে সকাল সকাল গ্রামে ঢুকেছিল, গ্রামে ঢুকে কার একটা বাড়িতে লুকিয়েছিল, দেখতে পেয়ে সকালে হাত পা বেঁধে বটতলায় ফেলে রেখে দিয়েছি। আজকে আপনি এর একটা ভিত করেই ছাড়বেন। চল তো, ওই শয়তানি কি করে আর গ্রামে ঢোকে সে আমিও দেখব। এদিকে রমানাথ তার জিজ্ঞাসাবাদ সম্পর্কে একেবারেই ভুলে গেছে। এই নতুন ঘটনার উদ্বেগ দাসবাবুর চোখে মুখে ফুটে উঠতে দেখে নিজেও কৌতূহলী হয়ে উঠলেন। দাসবাবু যে পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছেন তাতে এই মুহূর্তে ভিন্ন কোনো প্রশ্ন সংঘাতের অশনি সংকেত বয়ে নিয়ে আসতে সক্ষম। তাই বৃথা বাক্যব্যয় না করে দীনবন্ধু, রমানাথ এবং সেই গ্রামবাসী তিনজনে মিলে বাইরে বেরিয়ে এলো। কিছুটা দূর আসার পর সেই বটতলায় দেখা গেল এক বিধবা মহিলাকে হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে। বয়স ৩৫ থেকে ৪০-এর মধ্যেই হবে। মহিলাটির চোখ মুখ বড়ই ক্লান্ত, কিন্তু তার রাগ এবং ক্ষোভ যেন ফেটে পড়ছে। রমানাথ এগিয়ে ওই মহিলার কাছে যেতে গেলে গ্রামবাসীরা সমবেত কণ্ঠে বলে উঠল, ওই শয়তানের কাছে যাবেন না দারোগা সাহেব, একদম যাবেন না, একদম যাবেন না। ওকে যে ছুঁয়ে দেয় চরম শয়তানি শেষ হয়ে যায়, একদম যাবেন না, ওর সামনে একদম যাবেন না, ছুঁয়ে দিলেই শেষ। আরে কি করছেন কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেল? দেখছেন তো সকলে বারণ করছে। দাসবাবু, একটু থামবেন আপনি। এই এতগুলো মানুষ মিলে ওই মহিলাটাকে যখন বেঁধে রেখেছিলেন তখন তো ছুঁয়েছিলেন, তখন আপনার এই সর্বনাশের কথা মনে ছিল না, তাই না? এদিকে মুখ বাঁধা অবস্থাতেও সেই মহিলাটি প্রাণপণে চিৎকার করার চেষ্টা করছিল। রমানাথ মুখের বাঁধনটা খুলে দিতে সেই বিধবা বলে ওঠে, কি রে, গ্রামের লোক সব কটার বাচ্চা মরছে তো? বেশ হয়েছে, বেশ হয়েছে, মর মর, তোরা সবাই মর, সব শয়তানের জান। গ্রামবাসীরা সেই বিধবার দিকে রেড়ে করে তেড়ে আসতে গেলে রমানাথ তাদের আটকে দিয়ে বলে ওঠে,
আহা, কি করছেন কি আপনারা, কি করছেন? থামুন, এভাবে ওনাকে মারতে গেলে তো মরে যাবেন উনি। ওকে তো মারতেই চাই। ওর মতো হাড় জ্বালানি ডাইনি কেউ কোথাও খুঁজে পাবে না। ওকে তো মারাই উচিত। গ্রামবাসীরা সকলে আবারও সমবেত কণ্ঠে বলে উঠল, এরা নাকি আমায় তাড়িয়ে দিয়েছিল ঠাকুরেদের বাচ্চাগুলোকে। ওরা মুখোদ্দল আমায় মারবে। এই তোরা আমার মেয়ের সাথে যা করেছিস, ভগবান তোদের ছাড়বে? শয়তান, কেটে কুচি কুচি করে দেবে। আচ্ছা 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 আচ্ছা, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আপনি আমাকে বলুন তো, আপনি কে? সবাই এভাবে আপনার উপর রেগে আছে কেন? এ কি, তুই চিনিস না? হে ভগবান, এ মেনসে আমায় চেনে না কেন? শুনলি তো, গ্রামের সকলে বলল আমি ডাইনি, আমি শয়তানি। না, আমি আপনাকে চিনি না, কারণ আমি এই গ্রামের ছেলে হলেও 10 বছর পর আবার গ্রামে ফিরেছি। ও হলো সরলা। ওর এক মেয়ে ছিল, আনন্দী। ওর মায়ের মতোই অপয়া। হ্যাঁ, আর তোরা আমার মেয়ে আর আমাকে শেষ করে দিয়েছিস। এই মিনসে, আমার হাত পা খুলে দে দেখি, তাড়াতাড়ি খুলে দে। রমানাথ আর বেশি দেরি করল না, চুপ করে শীঘ্রই হাত পায়ের বাঁধন খুলে দিল। হাত পা খোলা পেতেই সরলা রমানাথকে কিছুটা ধাক্কা দিয়ে সরে গিয়ে বলে উঠল, আমার মেয়েকে অপয়া বলে আমার মেয়েকে এক ঘরে করে দিলি, আমাদের গ্রাম থেকে চলে যেতে বললি। আমার সোনা আনন্দী, আমার নারী ছেড়া ধন আমার ফাঁকি দিয়ে চলে গেল। কাদের জন্য জানিস? তোদের জন্য। এই তোদের জন্য আমার মেয়েটা অকালে মরেছে। বেশ হয়েছে, তোদের ছেলে মরেছে, বেশ হয়েছে। হাততালি দেবো আমি। এই পোড়া মুখ, এই হাততালি দে। তোর মেয়েকে আমরা মরতে বলেছিলাম। ও অপয়া, অলক্ষী। সত্যিটাই বলেছি, তোর মেয়ে চেঁচে মরেছে। দীনবন্ধু এবং গ্রামের সকলে রমানাথকে ঘিরে বলে উঠল, দারোগা সাহেব, কি দরকার ছিল বলুন তো ওর হাত পায়ের বাঁধন খুলে দেওয়ার? ও যেভাবে পড়েছিল সেইভাবে ওকে পড়ে থাকতে দিতেন। গ্রামের সকলে মিলে বেধড়ক পিটিয়ে শেষ করে দিতাম। আমাদের সকলের জবাব চাই, আপনি কেন এমনটা করলেন? ছি 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 ছি, আপনারা আইনকে নিজের হাতে তুলে নেবার কথা বলছেন? কি অপরাধ করেছেন এই মহিলা? আমি জানতে চাই আপনাদের কাছে যে এই মহিলার অপরাধটা ঠিক কি, কেন 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 কোন কারণে আপনারা এই মহিলার ওপর আক্রমণ করেছেন, বলুন। ও আসলে একটা অপয়া, ডাইনি, অলক্ষী। ওর একটা 14 বছরের মেয়ে ছিল। মেয়েটা একেবারে অশুভ, স্বভাব চরিত্র মোটেও ভালো ছিল না। ও সব গ্রামের ছেলেপুলের সাথে মিশত। বিয়েও তো হওয়ার জো ছিল না। ওই মেয়ে যার সঙ্গে মিশত তার বারবার শরীর খারাপ হতো। একটা ছেলের এমন শরীর খারাপ হলো, তাকে তো আর বাঁচানোই গেল না। গত বছর গ্রামে কালী পুজোর রাতে মা কালীর গয়না পরে নিজে সেজেছিল। একটা মেয়ে মা কালীর গয়না পরেছে বলে আপনারা এরকম ভাবে অত্যাচার করছিলেন? কি ক্ষতি হয়েছিল তাতে? কালী পুজোর রাতে যেখানে পুজো হচ্ছিল সেখানে রাতে ভয়ানক বৃষ্টি হয়, ঝড়ও হয়। মা কালীর মূর্তি ভেঙে গিয়েছিল। এবারও বলবেন ওই মেয়ে অপয়া নয়? আবার মেয়ের নাম নাকি আনন্দী। সব ঢং। বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, মূর্তি ভেঙেছে, তাতে আনন্দের দোষটা কোথায়? এই গ্রামে এমন অনাসৃষ্টি কাণ্ড আগে ঘটেনি। যে মেয়ে স্বভাব ঠিক নেই, যাদের সাথে মেশে তাদের শরীরের রোগ হয়, যে মায়ের গয়না চুরি করে নিজের গায়ে পড়ে, তার উপর মা তো রেগেই থাকবেন। তাই
তাই তো এই বিপত্তি। গ্রাম থেকে তাড়িয়ে দিতে চেয়েছি, এক ঘরে করে দিয়েছিলাম, তাও অনেকের ছোট ছোট বাচ্চার শরীর আরো বেশি খারাপ হচ্ছিল। তাই ওই ডাইনি আর ওর মেয়েকে একেবারে গ্রাম থেকে বের করে দিয়েছিলাম। কিন্তু তাড়িয়ে দেওয়ার পরেও শান্তি নেই। সেই অলক্ষী মেয়ে আর এই ডাইনি ফিরে আসে। তারপর কদিন যেতেই ওই পাকা মেয়ে আমার এই পুকুরে ডুবে আত্মহত্যা করে। এখন ওই ডাইনি আবার এসেছে গ্রামে। হে ঈশ্বর, হে ঈশ্বর, আমার গ্রামের মানুষরা এতটা অশিক্ষিত আমি আগে বুঝতে পারিনি। এভাবে এতখানি অত্যাচার আপনারা করতে পারলেন? তাছাড়া অশুভ বা অলক্ষী যদি কেউ হয়েই থাকে, তাহলে যে তাকে খুনি হতেই হবে, লোকের জন্য ক্ষতিকর হতে হবে, এ কথা আপনাদেরকে কে বলেছে? আমার তো আপনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আপনাদের একটা সম্পূর্ণ ভুল ভাবনার কারণে একটা প্রাণ অকারণে চলে গেল। একটা কথা বলছি দাসবাবু, কিছু মনে করবেন না, যদিও কথাটা হয়তো বলা উচিত নয়, তবু আপনারা বলেছিলেন না ওই মেয়েটার আত্মাই এমন করছে? একেবারে ঠিক বলেছিলেন। আসলে কি বলুন তো, পাপ কখনো কাউকে ছাড় দেয় না। আপনারা দুজন নিরপরাধ মানুষের সঙ্গে এমন অন্যায় অত্যাচার করেছেন বলেই আজকে আপনাদের অনেকের সন্তান আপনাদেরকে ছেড়ে চলে গেছে চিরকালের জন্য। এ আপনি কি বলছেন? আপনি আমাদেরকে এভাবে বলতে পারলেন? আমরা যা করেছি তা সব অন্যায়। তাহলে এতকাল ধরে আমরা যা দেখে এসেছি, যা বুঝে এসেছি, তার সবটাই ভুল। হ্যাঁ পারলাম, একদম বলতে পারলাম। আপনারা যা দেখে এসেছেন, যা বুঝে এসেছেন, তা কোথায় লেখা আছে আমাকে বলতে পারেন? কোন ধর্মগ্রন্থে? বেশ, তাহলে বলুন এই সরলাকে নিয়ে এখন কি করার? ও আমার বাড়িতে থাকবে। এরপর আমি শহরে গেলে ওকে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। কি বলছেন আপনি দারোগা সাহেব? হ্যাঁ দাসবাবু, ঠিকই বলছি। এই পোড়ামুখ, তুই তোর বাড়িতে থাকতে দিবি? কি মজা! আমি এই গ্রামেই থাকবো। শুধু আমার আনন্দিটা চলে গেল, সব এই শয়তানগুলোর জন্য। মেরে দেবো এদেরকে। কথাগুলো কিছুটা কষ্ট আর রাগ মিশিয়ে বলল সরলা। চোখের জল বয়েই চলেছে, তবুও সেই দুই চোখ রাগে বিস্ফারিত। এরপর সরলা রমানাথের বাড়িতেই থাকতে লাগল। রমানাথ সরলার দিকে তাকিয়ে কি যেন অদ্ভুত কোনো সূত্র খুঁজে পেল। এত কিছুর মধ্যে রমানাথের হঠাৎ করে মনে পড়ে গেল সেই ঘটনা, যে ঘটনা নিয়ে সে বিভোর হয়েছিল। দীনবন্ধু আজ তার নিজের বাড়িতে আর যায়নি, রমানাথের বাড়িতেই রয়েছে। একটা ঘরে সরলা ঘুমিয়ে আছে। বৈদ্যমশাইয়ের ওষুধ খেয়ে দিব্যি ঘুমে অচেতন সে। পাশের ঘরে রমানাথ এবং দীনবন্ধু আলাপচারিতায় রত। দীনবন্ধু বলে ওঠে, কি ব্যাপার দারোগা সাহেব? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এই গ্রামে এসে এতগুলো অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে, এটা আমি কখনো ভাবিনি। এই সমস্ত কিছু ভেবেই বেশ অদ্ভুত লাগছে, আর কি। তাছাড়া দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা, আবার আলাদা হয়েও এক। একদিকে এতগুলো বাচ্চার নির্মম হত্যা, অন্যদিকে সরলা। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে ঠিক কি করা উচিত। আচ্ছা দীনবন্ধু, আপনার কি মনে হয় বিষয়টা কতটা গোলমেলে, তাই না? আসলেই তাই। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। না, আমি কিছুই মনে করব না। আপনি বলুন, কি বলতে চান? আচ্ছা, আপনার মনে হচ্ছে না যে এই দুটো ঘটনা একই যোগসূত্র? কারণ সব তো ওই আনন্দেরই কাজ। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো,
এই এই যে দুটো ঘটনার সূত্রপাতের সময়ের মধ্যে ব্যবধানটা ঠিক কিরকম ছিল? সরলা আর ওর মেয়েকে এই গ্রাম থেকে বের করে দেওয়া, ওদের ফিরে আসা, ওর মেয়ের আত্মহত্যার 1 মাস পর থেকেই এই সমস্ত কিছু হচ্ছে। আচ্ছা, তার মানে? দীনবন্ধু চোখ বড় বড় করে রমানাথের দিকে তাকালো। রমানাথের দৃষ্টি যেন খুলে দিচ্ছে একের পর এক রহস্যের জট। তাহলে কি তারা সত্যের খুব সামনে? তবে রমানাথ কি যেন ভাবতে থাকে। ভাবনাটা বেশ অন্য। বেশ কিছু সময় পর দীনবন্ধুকে বলে ওঠে, আচ্ছা, এই গ্রামের টেলিফোন কোথায় পাওয়া যাবে আমাকে বলতে পারেন? কেন, আমার বাড়িতেই পাবেন। কাউকে ফোন করবেন বুঝি? অবশ্য আমিও বা কেমন প্রশ্ন করছি। এই গ্রামে আসা স্তক আপনার সাথে আপনার পরিবারের কোনো যোগাযোগটুকুও তো হয়নি, তারপর এত সমস্যা। আচ্ছা, আপনি কি এখনই আমার বাড়িতে যাবেন? না দাসবাবু, এখন তো প্রায় সন্ধে হয়ে এসেছে। আমি বরং কাল সকালে আপনার বাড়িতে যাব। এখন সন্ধে হয়ে গেছে। এই মুহূর্তে বাড়ি থেকে বের হলে সরলা না জানি আবার কি কাণ্ড করে বসবে। আমি যদি ওকে এই মুহূর্তে হাত পা বেঁধে রেখে যাই তাহলে ঠিক আপনাদের মতোই আচরণ করা হবে, যেটা কিনা আমি কখনই করতে চাই না। আপনি এখন আসুন দাসবাবু, আমাকে একটু একা থাকতে দিন। আমি ঠিক সময় মতো আপনার বাড়িতে পৌঁছে যাব। বেশ বেশ, ঠিক আছে। আমি তাহলে এখন আসি। সাবধানে থাকবেন। এরপর দীনবন্ধু রমানাথকে বিদায় জানিয়ে তার নিজের বাড়ির দিকে অগ্রসর হল। রাত তখন বেশ গভীর হয়েছে বটে। কোনো এক অজ্ঞাত কারণে রমানাথের 2 চোখের পাতা কিছুতেই এক হচ্ছে না। একবার মনে হলো সরলার ঘরে গিয়ে একবার দেখে আসা দরকার। তবে এত গভীর রাতে প্রাপ্তবয়স্ক একজন নারীর ঘরে প্রবেশ করা উচিত হবে না বলে সেই কৌতূহলী বাসনা নিমেষেই ঝেড়ে ফেলে দিল মন থেকে। দুই দিন পর রমানাথের বাড়িতে এলো তার স্ত্রী কুমুদিনী দেবী আর 12 বছরের ছেলে নীলু। সরলা এই 2 দিনে কিছুটা স্বাভাবিক আচরণ করেছে। বাড়িতে 2 জন আগন্তুককে দেখে সরলা রমানাথকে বলে, এই এরা তোর বউ আর ছেলে বুঝি? বাহ 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 বাহ, কতদিন থাকবি রে তোরা? বলতে বলতে এগিয়ে গেল রমানাথের ছেলে নীলুর দিকে। নীলুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জানিস, তুই আমার আনন্দের মতো। আমার আনন্দে তোর থেকে একটু বড় ছিল। ওই গ্রামের শয়তানগুলো ওকে মেরে দিল। আমার খুব কষ্ট হয় জানিস। এই তুই তুই আমার কাছে থাকবি বুঝলি? সরলার এই কাণ্ড দেখে কুমুদিনী নিজের ছেলেকে ইশারায় আশ্বাস দিলেও নিজে বেশ কিছুটা অবাক হয়ে গেল। কিছুটা ভীতিও তাকে গ্রাস করল। ধীরে ধীরে নিজের স্বামীর কাছে গিয়ে বলে উঠল, এই শোনো, আমার না এই মহিলাকে মোটেই ভালো ঠেকছে না। এই গ্রামের বাচ্চারা মরছে, এই মহিলা তার মেয়েকে হারিয়ে আমার নীলুকে নিজের কাছে টেনে নিয়েছে। এসব কি হচ্ছে আমার কিছুই মাথায় ঢুকছে না। আহা, অত চিন্তা করছো কেন? যা হবে সব ঠিক হবে। তাই যেন হয়। বললাম না, আমার নীলুর যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। কথাটা বলেই গটগট করে হেঁটে চলে যায় ভিতরের দিকে। রমানাথ সেদিকে বেশি কর্ণপাত না করে এগিয়ে যান তার ছেলে আর সরলার দিকে। গিয়ে বলেন, বাবা নীলু, একটু এদিকে শোন তো, তোর সাথে কথা বলা হয়নি। আচ্ছা, পড়াশোনা কেমন হচ্ছে? চল আমার সাথে, দেখি তো তুই কি পড়ছিস। রমানাথ নীলুকে নিয়ে যেতে চাইছে দেখে সরলা বলে, এই তুই কেন ছেলেটাকে নিয়ে যাচ্ছিস? থাক না ও আমার কাছে। কি সুন্দর ছেলে, ও থাক না। হ্যাঁ হ্যাঁ, ও তোমার কাছেই থাকবে। আমি এখন ওকে একটুখানি লেখাপড়া নিয়ে জেনে আবার তোমাকে দিয়ে যাব।
এরপর ছেলেকে নিয়ে চলে যান রমানাথ। আচ্ছা, ঘাতক কি দেখছে সবটা সন্তর্পণে? কি তার পরবর্তী পরিকল্পনা? এসবই ভাবতে থাকে দীনবন্ধু। ছেলের সাথে কথা বলে ছেলেকে তার মায়ের কাছে দিয়ে দীনবন্ধুর কাছে আসেন রমানাথ। দীনবন্ধুর চোখ মুখ বেশ ভার, যদিও কারণ সবই জানা রমানাথের। তাও পাশে গিয়ে আশ্বাস দিয়ে বলে, আরো কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই সব সমস্যা মিটে যাবে। সত্যি? একদম সত্যি। রাত তখন প্রায় 2টো। রমানাথের বাড়ি থেকে শুনতে পাওয়া যায় একটা গুলির শব্দ আর একটা চিৎকার। বাড়ির সমস্ত আলো জ্বলে উঠেছে। সরলা পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে, চোখ দুটো রাগে লাল, হাতগুলোতে রক্ত লেগে। সে বলে চলেছে, না, এ কিছুতেই হতে পারে না। আমার শিকার আমার হাত থেকে যেতে পারে না। আমি ছাড়বো না তোকে রমানাথ। তোর ছেলেকে আমার কাছে দে, ওকেও আমি বাকি 7 জনের মতো মারি, রক্ত কলসিতে ভরি। আমার মেয়ে ওই রক্তে চান করবে। দে, না হলে তোদের গায়ে আগুন ধরিয়ে দেব। রমানাথের ছেলে নীলুর ডান গাল বেয়ে রক্ত পড়ছে, তবুও ক্ষত বেশি গভীর নয়। ইতিমধ্যে দীনবন্ধু পুকুর পাড়ে সকল গ্রামবাসীদের জড়ো করেছে। রমানাথ বলতে শুরু করে, প্রথমে আমিও বিষয়টা ঠিক বুঝিনি। সবার আগে ওই পুকুর ঘাটে ওই ক্ষতবিক্ষত মেয়েটিকে দেখি। তারপর এই সরলা আবার আসে অন্য একটা ছেলেকে মারতে। সরলা সম্পর্কে এই সমস্ত ঘটনা জানার পর আমার সন্দেহ দানা বাঁধতে শুরু করে। মনে হতে লাগে এবার সব শেষ হবে। আমার আপনাদের দুজনের দুটো যোগসূত্র এক। তবে ভূত কি খুনি হয়? আমার মন কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছিল। আমার কাছে সঠিক কোনো প্রমাণ ছিল না, তাই হাতে নাতে ধরার জন্য একটা উপায় বার করতে হলো। হ্যাঁ, আমার ছেলেকে কাজে লাগাতে হলো। আমি বুঝেছিলাম যে সরলার উদ্দেশ্য যদি বাচ্চাদের খুন করা হয়, সেটা থেকে আমার ছেলেও বাদ পড়বে না। তবে নিজের ছেলেকে বুঝিয়ে দিয়েছিলাম বিপদ বুঝলে কেমন করে নিজেকে বাঁচাতে হবে। প্রথমে সরলা যখন আমার ছেলেকে দেখে আকুলি হয়েছিল, ওর ওই আকুল নয়নের পেছনে লুকিয়ে থাকা উন্মত্ত প্রতিশোধের চিত্ত আমার দৃষ্টি এড়ায়নি। রাতে আমার ছেলেকে সাথে নিয়ে শুয়েছিল। ভেবেছিল অন্য বাচ্চাদের হাত পা বেঁধে দাঁত দিয়ে খুবলে খুবলে তাদেরকে যেমন করে মেরেছিল, আমার ছেলেকেও ঠিক সেরকম ভাবেই মারবে। কিন্তু সেটা হলো না। ভেবেছিল আমার ছেলে ঘুমোচ্ছে, সেই সুযোগে ওর গালে নখ বসিয়ে দেয়, তারপর মুখ চেপে ধরে। আমি দরজার বাইরেই ছিলাম, যার জন্যই ছেলের গোঙানিটা শুনতে পাই। শুনেই ভেতর দিকে দৌড়ে যাই, আর তারপরে অপরাধীকে হাতে নাতে ধরি। কিন্তু ও যে হাত পা বেঁধে দিত, কি করে বুঝলেন? সেদিন যে মেয়েটার মৃতদেহ দেখেছিলাম, তার হাত আর পায়ের দিকে চেয়ে বুঝেছিলাম। বুঝলেন দাসবাবু, দারোগা কি না, বুঝতে পারি। এবার তাহলে দিন আমাদের হাতে। ও সত্যি ডাইনি? না, ডাইনিও নয়। প্রতিশোধের আগুন আজ ওকে এই পর্যায়ে নামিয়ে এনেছে। ওর পরিস্থিতি ওকে এমন করতে বাধ্য করেছে। যা করেছি বেশ করেছি, আমাকে ছেড়ে দিয়ে দেখ, আরো করব। সব বাচ্চাদের রক্ত চাই, আমার রক্ত চাই। সকলের কোল খালি হবে আমার মতো। আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে তোদের জন্য। তোদের ছেলেমেয়েরাও তোদেরকে ছেড়ে যাবে আমার জন্যে। দেখুন সকলে ওর দিকে।
কি হিংস্র লাগছে ওকে। ও কি সুস্থ আছে বলে আপনাদের কারোর মনে হয়? আপনারা স্বীকার করুন বা না করুন, আজকে যা হয়েছে তার জন্য আপনারাই সকলে দায়ী। সরলা তো চিরকাল এমন ছিল না, আপনাদের জন্য হয়েছে। আপনাদের অজ্ঞতা আপনাদের সর্বনাশ করেছে। দয়া করে একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে নিজেরাও যেমন অপরাধ করবেন না, অন্য কোনো অপরাধীরও জন্ম দেবেন না। আমাদের ভাগ্য ভালো যে আপনি ছিলেন, না হলে যে কত শিশু, কত মানুষ শেষ হতো। সাহায্য তো আপনিও কিছু কম করেননি। যাকে ভালো কথা, ছেলের গাল বেয়ে রক্ত পড়ছে, সেটাকে বন্ধ করতে হবে। আর বন্ধ করতে হবে আমাদের সমাজের আনাচে কানাচে হয়ে চলা অজ্ঞতার রক্তপাত। অশুভর শুভ চিন্তা করতে হবে, তার ক্ষতি সাধন নয়। যে গ্রামবাসী দীনবন্ধু আর রমানাথকে ডেকে এনে সরলার খবর দিয়েছিল, সে হঠাৎ দূরে ইশারা করে বলে উঠল, ওই দেখ আনন্দির শাড়ি, ওই পুকুরে ডুবে যেদিন মরেছিল সেদিনও ওই শাড়িই পড়েছিল। গ্রামের সকলে দেখল দূরের তেঁতুল গাছের ডালে একটা শাড়ি, যেটা আনন্দের শাড়ির মতো। একটা দমকা হাওয়ায় গাছটা কেঁপে উঠল। সরলা বলল, আমার আনন্দী, তুই আছিস? ওই রক্তের চান করিস মা। এই পোড়া মুখো, জানিস আমার মেয়ে তেঁতুল গাছের তেঁতুল খুব ভালোবাসতো। দেখ, তোকে যারা শেষ করেছে আমিও তাদের শেষ করেছি মা। মারে, আমার কাছে ফিরে আয় না মা। কথাটা বলতে বলতে ডুকরে কেঁদে উঠল সরলা। না, এটা কোনো অপরাধীর চোখের জল নয়। নিজের রক্ত, নিজের সন্তানকে হারানো এক মায়ের চোখের জল। আচ্ছা, সব ভালোবাসা এমনই হয়? মায়েরা বোধহয় সন্তানকে সবচাইতে বেশি আগলে রাখেন। অলক্ষী হোক না সে, তাতেও বোধ করি ভালোবাসার ঘাটতি হয় না। কুমুদিনী নিজের ছেলেকে বুকের মধ্যে চেপে ধরল। সেও মা। গ্রামের সকলে এর আগেও সরলাকে কাঁদতে দেখেছে, তবে এটাই বোধ করি এমন কান্না যা গোটা গ্রামবাসীকে কলঙ্কিত করেছে। অপরাধ বোধে জর্জরিত করে বোধহয় সরলা সত্যি বিজয়িনী। শুনলেন আজকের গল্প, অস্মিতা সোমের লেখা প্রতিশোধের অলক্ষী। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি তাপস, রমানাথ শুভ্রকমল মুখার্জি, দীনবন্ধু তাপস, সরলা সৌরভী, লক্ষ্মীর মা পিয়ালি, কুমুদিনী পায়েল, গ্রামবাসী রাজদীপ, অনির্বাণ ও তাপস। সমগ্র পরিচালনায় আমি তাপস। শব্দ সংযোজন রাজদীপ, আবহ নির্মাণ অনির্বাণ, প্রচ্ছদ তাপস, প্রচার সহযোগিতায় রাজদীপ। এরকম রোমাঞ্চকর গল্প আরও শুনতে আজই সাবস্ক্রাইব করুন গল্পের ঠিকানা। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে।